শহরে একের পর এক বিবাহিত নারী ছাদ থেকে পড়ে মারা যাচ্ছে। প্রথমে সবাই ভাবছিল এটা আত্মহনন হতে পারে, কিন্তু প্রতিটি ঘটনাতেই কোথাও একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছিল। তখনই সন্দেহ আসে, এটা কি নিছক কাকতালীয় কোনো ঘটনা, নাকি এর পিছে লুকিয়ে আছে কোনো অজানা খুনের গল্প। এই ঘটনার তদন্তে নামে পুলিশের একজন দায়িত্ববান অফিসার। তদন্ত যতই এগোতে থাকে, ধীরে ধীরে সেও বুঝতে পারে এই কেসের কারণে একটু একটু করে তার নিজের সংসারটা ভেঙে যাচ্ছে। এমন একটা সময় আসে, একদিকে পেশা, অন্যদিকে সংসার, মাঝখানে সে দাঁড়িয়ে। এমন পরিস্থিতিতে সে কি ওই কেসের সত্যটা বের করতে পারবে, নাকি সেই সত্যের খোঁজ করতে গিয়ে সে তার জীবনের সবথেকে মূল্যবান জিনিসটাই হারাবে? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ইউনিভার্স। বলছি তামিল ভাষায় মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল সাসপেন্স থ্রিলার মুভি কালিদাসের কথা। মুভির শুরুতে আমাদের একটি অ্যাপার্টমেন্ট দেখানো হয়। কিছুক্ষণ পর ওই অ্যাপার্টমেন্ট থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়। সে যখন পড়েছিল, উপর দিয়ে একটি বিমান যাওয়াতে গার্ডও কোনো শব্দ শুনতে পায়নি। এই জন্য ঘটনার 1.5 ঘন্টা পর অ্যাপার্টমেন্টের অন্য লোকেরা ওই মহিলার ডেড বডি দেখে পুলিশকে কল করে। ইনি হচ্ছেন ইন্সপেক্টর কালিদাস, সৎ এবং নিষ্ঠাবান একজন পুলিশ অফিসার। কালিদাসকে জানানো মাত্রই কালিদাসও ঘটনাস্থলে পৌঁছে যায়। কালিদাস লক্ষ্য করে মেয়েটার হাতে আঁচড়ের দাগ দেখা যাচ্ছে। আবার মেয়েটি যে জায়গা থেকে পড়েছে সেখানে একটি টুল রাখা। রেলিংয়েও কোনো ফুটপ্রিন্ট নেই, তাই তারা ধারণা করছে এই টুল থেকে ঝাঁপ দিতে পারে। অ্যাপার্টমেন্টের ওয়াচম্যানকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে কোনো শব্দ পায়নি, আর এই অ্যাপার্টমেন্টে কোনো সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়নি। মেয়েটির স্বামী এখন শহরের বাইরে আছে। এই জন্য কালিদাস ওই অ্যাপার্টমেন্টের অন্য বাসিন্দাদের সাথে কথা বলে আর জানতে পারে এই মেয়েটির স্বামী তার থেকে বয়সে বড় ছিল। বিয়ে হয়েছিল 7 বছর হবে, কিন্তু কোনো বাচ্চা হয়নি। আর এই মেয়েটি সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকত। এই জন্য তার স্বামীর সাথে হরহামেশায় ঝগড়া হতো। এমনকি গতকাল রাতেও তাদের মধ্যে বেশ ঝগড়া হয়েছে। অন্য একজন জানায় মেয়েটি মন্দিরের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ ছিল। সব কিছু পর্যবেক্ষণ করে কালিদাস ধারণা করে স্বামীর সাথে যেহেতু ঝগড়া হয়েছিল, হয়তোবা এই মেয়েটি আত্মহনন করতে পারে। এই জন্য মেয়েটির বডিটিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়, আর কালিদাস তার সিনিয়রকে কল করে সব কিছু জানিয়ে দেয়। এরপর থানায় ফিরে সন্ধ্যাবেলায় এলাকার লোকজনদেরকে নিয়ে জনসচেতনতামূলক একটি সভাও করে। মূলত আজ যে ঘটনাটি ঘটল সেটা আনএক্সপেক্টেড একটি ঘটনা। 1.5 ঘন্টা একটি লাশ পড়েছিল, অথচ কেউ নোটিসই করেনি। এজন্য সবাইকে কালিদাস অনুরোধ করে যে আপনারা একটু চোখ কান খোলা রাখবেন। আশেপাশে এমন কোনো ইনসিডেন্ট লক্ষ্য করলে আপনারা দ্রুত আমাদেরকে জানাবেন। নাগরিক হিসেবে এটা আপনাদের দায়িত্ব। সভা শেষে কালিদাস বাড়িতে ফিরছিল। তবে যাওয়ার সময় কালিদাস তার স্ত্রী বিদ্যাকে কল করছিল, কিন্তু বিদ্যা ফোন পিক করছে না। এরপর কালিদাস বাড়িতে গিয়ে বেল দিলে বিদ্যা দরজা না খুলে ভিতর থেকে চাবিটা ছুঁড়ে দেয়, আর ওই চাবি দিয়ে কালিদাস ঘরে ঢুকে। কালিদাস বিদ্যার চুল ভেজা দেখে জিজ্ঞেস করছিল, এখন শাওয়ার নিয়েছ যে? বিদ্যা বলে, স্বামীর সাথে বাইরে ঘুরতে গিয়েছিলাম তো, এই জন্য শাওয়ার নিয়েছি। কালিদাসও বুঝতে পেরে বলছিল, একটি মেয়ে অ্যাপার্টমেন্ট থেকে ঝাঁপ দিয়ে আত্মহনন করেছে, ওই কেস নিয়ে ব্যস্ত ছিলাম। বিদ্যা বলে, তাও ভালো, সে তো বেঁচে গেছে। আমাদের বাড়িটার যে উচ্চতা, আমার তো সেই সুযোগটাও নেই। বলেই বিদ্যা ভিতরের ঘরে চলে যায়। মূলত কালিদাস সবসময় তার ডিউটি এবং কেস নিয়ে পড়ে থাকে। সে বিদ্যাকে একদমই সময় দিতে পারে না। এই জন্য বিদ্যা কালিদাসের উপর ভীষণভাবে রেগে আছে, আর এমনটা হওয়াটাই স্বাভাবিক। এরপর বিদ্যা বেডরুমে গিয়ে বাচ্চার পাশে শুয়ে পড়ে, আর এদিকে কালিদাস টিভি অন করে মদের আড্ডায় বসেছে। কালিদাস ড্রিঙ্কস করছে আর ওই কেসের কথা ভাবছে। এদিকে টিভির শব্দ বিদ্যাও ঘুমাতে পারছে না। এমনিতে সারাদিন ডিউটি আর কেস নিয়ে ব্যস্ত থাকে, তাকে সময় দিতে পারে না। আর রাতের বেলা একটু বাসায় এসেছে, কোথায় একটু সুখ দুঃখের গল্প করবে সেটা না করে মদ গিলতে বসেছে। তার উপর আবার উচ্চ শব্দের টিভি দেখে ঘুমও নষ্ট করছে। এটা কি মানা যায়? এই জন্য বিদ্যা এক সময় কালিদাসের মাথায় পানি ঢেলে দিয়ে বেডরুমে চলে যায়। এরপর কালিদাস ল্যাপটপে ব্লু হোয়েল গেমস নিয়ে একটু রিসার্চ করে এবং কনস্টেবলকে কল করে পোস্টমর্টম রিপোর্টটি পাঠাতে বলে। ল্যাপটপের পাশেই বিদ্যার ফটো রাখা। কালিদাস বিদ্যার ফটোগুলো ডাউন করে রাখে, আর এখান থেকে সিন চলছে ফ্ল্যাশব্যাকে। কালিদাস আর বিদ্যা দুজন দুজনকে ভালোবেসে পরিবারের অমতেই বিয়েটা করেছিল, একসাথে সংসার শুরু করেছিল। প্রথম কালিদাস যখনই সুযোগ পেত বাড়িতে বসে রান্না করত, বিদ্যা বিভিন্ন কাজে হেল্প করত। মানে দুজন মেয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করছিল। এরপর একসময় তাদের একটি মেয়ের জন্ম হয়। কালিদাসেরও ডিউটি এবং কেসের চাপে ঘরের থেকে বাইরে বেশি সময় কাটাতে হচ্ছিল। বিদ্যাও লক্ষ্য করছিল কালিদাস আর আগের মতো ঘরে সময় দিচ্ছে না। আগে যেভাবে তার পাশে থাকতো, তাকে হেল্প করত, এখন তো কথা বলার সুযোগই পাচ্ছে না। আর এভাবেই ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। আর এজন্য এখন দুজন দু জায়গায় ঘুমাচ্ছে। এখান থেকে সিন প্রেজেন্টে
বিদ্যা একদিন সকালে তার বাচ্চাকে স্কুলে ড্রপ করে লন্ড্রি থেকে কাপড় আনতে গিয়েছিল। ঠিক তখনই মুখোশ পরা দুজন ছিনতাইকারী বিদ্যার গলার চেন ছিনতাই করে সেখান থেকে পালাচ্ছিল। তখন লন্ড্রি করা মহিলাটা চিৎকার করে বলছিল, তোদের কত বড় সাহস, তোরা ইন্সপেক্টরের বোর্ড চেন চুরি করছিস। আর ইন্সপেক্টরের কথা শোনা মাত্রই তারা চেনটি ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই ঘটনার পর বিদ্যা বাড়িতে গিয়ে দেখে কালিদাস ডিউটিতে যাওয়ার জন্য বের হচ্ছে। এই জন্য বিদ্যা কালিদাসকে কিছু না বলে কনস্টেবল সিংহামকে তার চেন চুরির বিষয়টি বলে। সাথে কালিদাস এবং তার সাথে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর কথাও শেয়ার করে, যে কালিদাস ইদানিং বাইরে থেকে এসেই সারা রাত ড্রিঙ্কস করে। এটা একরকম অত্যাচার করার মতোই। অবশ্য কালিদাসের কথা পুরুষ মানুষের অনেক প্রেশার থাকে, এগুলো মহিলারা কীভাবে বুঝবে। মূলত এটা ওটা নিয়ে তাদের দুজনের মধ্যে সবসময় এমনটা চলতেই থাকে। তা আজও দুজনের মধ্যে ঝগড়া হয় আর কালিদাস একসময় রাগ করে ডিউটিতে চলে যায়। কালিদাস বের হওয়া মাত্রই বিদ্যা তার বান্ধবী প্রীতিকে কল করে এবং প্রীতির সাথে শেয়ার করে যে এমন কোনো দিন নেই যে তাদের মধ্যে ঝামেলা হয় না। কালিদাস সারাদিন বাইরে কাটায় আর রাতের বেলা যখন বাড়িতে ফিরে প্রতি রাতেই মদ খায়। আর অন্যদিকে বিদ্যা সারাদিন ঘরে বিভিন্ন কাজ করে সময় কাটাতে হয়। মানে এমন একটা অবস্থা, মেয়েদের যেন কোনো স্ট্রেসই নেই, যত স্ট্রেস ছেলেদের। প্রীতি বলছিল তুইও ওর মধ্যে এক প্যাক মেরে দে, তোরও কোনো স্ট্রেস থাকবে না। বিদ্যা বলে মনে হচ্ছে তাই করতে হবে। আর প্রীতির সাথে কথা শেষ করে বিদ্যা তাই করে। বিদ্যা কালিদাসের বোতল থেকে একটি গ্লাসে কিছু ঢেলে নেয় আর কালিদাস যাতে বুঝতে না পারে ঠিক সমপরিমাণ পানি বোতলে মিলিয়ে রাখে। এরপর জুস মিক্স করে বিদ্যা খেতে খেতে উপরে গিয়ে গান শুনছিল আর ড্রিঙ্কস করছিল। ঠিক তখনই বিদ্যাদের বাড়িতে কেউ বেল বাজায়। এই ছেলেটির নাম শঙ্কর। মূলত বিদ্যারা তাদের বাড়ির দোতলার ঘরটি ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপন দেখেই ঘর ভাড়া নিতে শঙ্কর এসেছে। কিন্তু বিদ্যা শঙ্করকে বলে যে ভাড়া দিবে সে বাড়িতে নেই, আপনি বিকেলে আসবেন। শঙ্করের কথা, আপনি তো আছেন, আপনি কি বাড়িওয়ালি না, নাকি আপনি অন্য কারোর উপর ডিপেন্ড করেন? বিদ্যা বলছিল আমি অত কিছু জানি না, আপনি আপনার নম্বর দিয়ে যান, বিকেলে আমার স্বামী এলে আমি আপনাকে কল করব। শঙ্কর বলে আসলে আমার তো মোবাইল ফোন নেই, আপনি আপনার নম্বরটা আমাকে দিয়ে দিন, আমি কল করে জেনে নিব। কিন্তু বিদ্যা অপরিচিত কাউকে ফোন নম্বর কেন দিবে? এই জন্য বিদ্যা স্পষ্ট করে বলে দেয় আপনি যদি বাসা ভাড়া নিতে চান তাহলে বিকেলে আসবেন, না হলে আসার দরকার নেই। শঙ্কর তাই বিকেলে আসার কথা বলে সেখান থেকে চলে যায়। এখান থেকে সিন চলে যায় একটি অ্যাপার্টমেন্টে। একটি বুলেট নিয়ে কেউ অ্যাপার্টমেন্টে প্রবেশ করছে আর এরপর লিফটে করে সে সোজা ওই অ্যাপার্টমেন্টের ছাদে চলে যায়। ছাদেও তখন একটি মেয়ে দাঁড়িয়েছিল আর ওই মেয়েটির কাছে গিয়ে সে মেয়েটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। নিচেই দুজন লোক লন্ড্রি করছিল। তারাও শব্দ পেয়ে এগিয়ে এসে দেখে মেয়েটির লাশ পড়ে আছে। সাথে সাথে তারা পুলিশকে জানালে কালিদাসরাও টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। গতকাল যে মেয়েটি মারা গিয়েছিল ওই মেয়েটির হাতে আঁচড়ে দাগ ছিল, ঠিক তেমনই আজকের মেয়েটির হাতেও কিছু লেখা রয়েছে। আর এই দুটি বিষয় একদমই সিমিলিয়ার। গতদিন যে মেয়েটি মারা গিয়েছিল তার ফোন পাওয়া যায়নি, তবে আজকের মেয়েটির পাশে তার ফোনটি পাওয়া গিয়েছে। তবে ফোনটি প্যাটার্ন লক করা, এই জন্য কালিদাস এই ফোনটিকে আনলক করতে পাঠায়। আর সিসিটিভির বিষয়ে জানা যায় ঘটনার সময় সিসিটিভি অফ ছিল, তবে কেন সেটা অফ ছিল সেটা এখনও জানা যায়নি। এরপর কালিদাস এই মেয়েটির স্বামী আরিয়ানের সাথে কথা বলে এবং জানতে পারে 6 বছর যাবৎ তাদের বিয়ে হয়েছিল, তাদের কোনো সন্তান নেই। এরপর কালিদাস অ্যাপার্টমেন্টের অন্য বাসিন্দাদের সাথে কথা বলে। তাদের সাথে কথা বলেও জানা যায় মেয়েটি সবসময় ফোনেই ব্যস্ত থাকত, মাঝে মাঝে জিমে যেত আর স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কটা খুব বেশি ভালো ছিল না। আবার ওই মেয়ের ঘরে তল্লাশি করে ওই মেয়ের ডায়েরির মধ্যে একটি ব্লু হোয়েল অ্যাকাউন্ট দেখা যায়। সাথে মেয়েটির ল্যাপটপের মধ্যে বেশ কিছু হরর মুভি সাথে ডিস্টার্বিং কিছু ক্লিপও পাওয়া যায়। কালিদাসও তাই ডিএসপিকে জানায় এই মেয়ের ল্যাপটপে যা কিছু পাওয়া গেছে আর ডায়েরিতে ওই হোয়েলের চিহ্ন সব কিছুই বলছে এগুলো সব কিছুই ওই গেমের টাস্ক। আর এই গেমের শেষ টাস্ক হচ্ছে উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দেয়া। তাই এই সকল দৃষ্টিতে দেখতে গেলে এটাকে আত্মহননই মনে হচ্ছে। তবে কালিদাসের কথা শুনে ডিএসপি বলে যতক্ষণ পর্যন্ত আমরা কনফার্ম না হতে পারছি ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা কারোর সাথে শেয়ার করার প্রয়োজন নেই। কালিদাসের কল কেটে ডিএসপি ক্রাইম ব্রাঞ্চের এসি জর্জকে কল করে। জর্জ এখন ছুটিতে আছে, তাই ডিএসপি জর্জকে এই কেসটিতে হেল্প করতে বলে। এই জন্য পরবর্তী দিনই জর্জ সেখানে চলে যায়। পোস্টমর্টম শেষ করে ডক্টর জানায় মেয়েটির নখের মধ্যে সিমেন্ট পাওয়া গেছে। যদিও কালিদাস এই ঘটনাকে গেমের অ্যাঙ্গেল থেকে দেখছে, তারপরও জর্জের ধারণা এর পিছে অন্য কিছু রয়েছে। তাই জর্জ ঘটনাস্থল পরিদর্শন করতে যায় আর সেখানে গিয়ে দেখে ছাদের রেলিংয়ের সাথে আঁচড়ের দাগ। জর্জের কথা, যদি সে ঝাঁপি দিবে তাহলে রেলিংয়ে আঁচড়াবে কেন? আবার মেয়েটির ফোনে গেম সম্পর্কিত কোনো ফটোও পাওয়া যায়নি। অ্যাপার্টমেন্টের সিসিটিভিও আচমকা বন্ধ হয়ে গিয়েছিল। কালিদাসের ধারণা এসব কোইন্সিডেন্সও হতে পারে,
কিন্তু জর্জের ৩৫ বছরের এক্সপেরিয়েন্স। তাই জর্জ অ্যাপার্টমেন্টের পাশেই থাকা এক বৃদ্ধের সাথে কথা বলে। বৃদ্ধ জানায় সে চোখে কম দেখে, কেউ এসেছিল কিনা সেটা সে বলতে পারবে না, তবে সে বুলেট বাইকের শব্দ পেয়েছিল। তার মানে বুলেট নিয়ে কেউ এসেছিল, সেই হয়তোবা কিছু একটা করতে পারে। এরপর জর্জরা প্রথম ভিকটিমের স্পটে যায়। জর্জ বলে মেয়েটি যদি ঝাঁপ দিবে তবে উপর হয়ে পড়ার কথা, ঘুরে গেল কিভাবে। কালিদাস বলে, স্যার এখানে একটি টুল ছিল, হয়তো টুল থেকে ঝাঁপ দেয় রেলিংয়ে লেগে পোল্টি খেয়েছিল। এর জন্য কালিদাস একটি ডেমো দেখায়। এরপর ওই মেয়ের স্বামীকে ডাকা হয়। তার কথা জানা যায় তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া বেঁধে থাকত, তবে তাদের বয়সের গ্যাপের জন্য তাদের দাম্পত্য জীবনটাও বেশি একটা ভালো ছিল না। অ্যাপার্টমেন্টের কারো বুলেট বাইক আছে কিনা এটা জানতে চাইলে ওয়াচম্যান জানায় 2 মাস আগে একজনের ছিল, তবে সে চলে গিয়েছে। এই জন্য জর্জা চলে যায়। আর অন্যদিকে শঙ্কর তার মালামাল নিয়ে হাজির। বিদ্যা ভাড়ার বিষয়ে কথা বললে শঙ্কর তাতেই রাজি হয়ে যায়, কিন্তু বিদ্যার কথা, আমার স্বামীর সাথে কথা বলে অনুমতি নিতে হবে। এই জন্য বিদ্যা কালিদাসকে কল করে, কিন্তু জর্জ পাশে থাকায় কালিদাস বারবার কল কেটে দিচ্ছিল। জর্জ বিষয়টা বুঝতে পেরে কালিদাসকে বলে, কথা বলো, সমস্যা নেই। এই জন্য কালিদাস কল রিসিভ করে। বিদ্যা বলে, আমার পার্লারের বন্ধুরা বলেছে ঘর বেশি দিন তালাবদ্ধ রাখা যাবে না, একটি ছেলে ভাড়ার জন্য এসেছে। কালিদাস বলে, ডিসিশন যেহেতু তুমি নিয়েই নিয়েছ, আমাকে কেন জিজ্ঞেস করছো, বলেই কল কেটে দেয়। এরপর জর্জ জানতে চায় তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। কালিদাস বলে, স্যার লাভ ম্যারেজ, পালিয়ে বিয়ে করেছিলাম। জর্জের কথা, তার মানে তোমাদের মধ্যে ঝগড়া বাঁধলে তোমাদের বোঝানোর কেউ নেই, একজন আরেকজনকে ব্লেম দাও। তোমাকে কোনো কাজ দিলে তুমি তো শান্ত মতো নিয়ে নাও, তাহলে বউয়ের সাথে রাগ দেখাও কেন? অন্যদিকে বিদ্যা শঙ্করকে দোতলার ঘরটি দিয়ে দেয়। তবে বিদ্যা জানতে চাচ্ছিল, তুমি কি কাজ করো? শঙ্কর বলে, পাবে ডিজের জব করি। বিদ্যা বলে, তাহলে তো খুব এনজয় করো। শঙ্কর বলে, এনজয় তো ওরা করে, আমাকে একা পাশে দাঁড়িয়ে থাকতে হয়, এটাই তো আমার চাকরি। এটা শুনে বিদ্যা বলছিল একা থাকাটা খুব কষ্টের। তখনই শঙ্করের ফোন বেজে ওঠে। বিদ্যা বলে, তুমি না বললে তোমার ফোন নেই? শঙ্কর বলে, এটা আমার না, আমার প্রোগ্রাম কোঅর্ডিনেটরের ফোন। তবে শঙ্করের কথায় কোনো একটা সন্দেহের ইঙ্গিত দিচ্ছিল। এর কিছু সময় পর কালিদাস জর্জকে তার বাড়িতে কফি খাওয়াতে নিয়ে আসে। অবশ্য বিদ্যা সবার জন্য কফি নিয়ে এলেও কালিদাসের জন্য কফি আনেনি। আর সবার সামনে কালিদাসও খুব একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। যাই হোক, কফি শেষ হলে সবাই চলে যায়। এরপর রাতের বেলা কালিদাস জর্জকে ওই মৃত মেয়েগুলোর কল রেকর্ড দেখাতে এলে জর্জ জানতে চাচ্ছিল, তুমি তোমার ওয়াইফের সাথে ভালোভাবে কথা বলো না, তাই না? তবে কালিদাস বিষয়টা এড়িয়ে গিয়ে বলে, স্যার ওই 3 মেয়ের কল রেকর্ডে কোনো রকম কানেকশন নেই, কোনো মার্ডার মোটিভই পাওয়া যাচ্ছে না, এগুলো আত্মহননই হবে। এর মধ্যেই দ্বিতীয় ভিকটিমের বাবা এসে জানায় তার মেয়েকে তার জামাই মেরেছে, মানে আরিয়ান। সাথে মেয়েটির ভাঙা একটি ফোনও দেখিয়ে বলে, এই দেখুন আমার মেয়ের ফোনটির কি করেছে, প্রতিনিয়ত ঝগড়া করত। অবশ্য আরিয়ান এসে তার শ্বশুরকে বাইরে পাঠিয়ে জর্জদেরকে বলে, স্যার এই ফোনটা আমি ভাঙিনি, মূলত আরিয়া একদিন এই ফোনের মধ্যে মিস ইউ মেসেজ দেখেছিল, এই জন্য জানতে চাচ্ছিল এই ফোনটা কার। তখন তার ওয়াইফ প্রিয়া ওই ফোনটি কেড়ে নিয়ে বলছিল যে এটা আমার বান্ধবীর ফোন, ও বাইরে গিয়েছে তাই আমার কাছে রেখে গেছে। কিন্তু আরিয়ানের সন্দেহ হচ্ছিল, তাই প্রিয়াও একসময় নিজেকে বাঁচাতে ফোনটি আশ্রে ভেঙে ফেলে। আরিয়ান বলে, এরপর আমি ফোনটি আর রিপেয়ার করতে পারিনি। তবে কালিদাসটা ফোনটি ওপেন করে মিস ইউ মেসেজটা যে নম্বর থেকে পাঠানো হয়েছে ওই নম্বরটিতে কল করে। আর এরপরই দেখা যায় তাদের কাস্টডিতে আটকে রাখা আরাব নামে একজনের ফোন বেজে উঠছে। এই জন্য আরাবকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর আরাবের থেকে জানা যায় প্রিয়ার সাথে তার জিমে পরিচয় হয়েছিল। প্রিয়ার স্বামীর সাথে তার সম্পর্কটা খুব ভালো যাচ্ছিল না, তাই আরাবও সেই একাকিত্বের সুযোগ নিয়ে ধীরে ধীরে দুজনে চ্যাট করতে করতে পরকীয়তে জড়িয়ে যায়। আরাব মাঝে মধ্যেই তাদের ফ্ল্যাটে যেত, আর আরাব যখন আসতো প্রিয়া সিসিটিভি বন্ধ করে রাখত। প্রিয়া যেদিন মারা গেল ওই দিন ওই সময়টাতে আরাবের সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আরিয়ান তাকে ধরে ফেলাতে সেদিন সে আর যেতে পারেনি। অন্যদিকে বিদ্যাকে দেখা যায় প্রীতির সাথে কথা বলছে। বিদ্যা প্রীতিকে শঙ্করের কথা বলে যে ইয়াং একটি ছেলেকে উপরের ঘরটি ভাড়া দিয়েছি। প্রীতি জানতে চায় ও দেখতে কেমন। বিদ্যা বলে, ঠিক আমাদের কলেজের পাপ্পু যেমন ছিল পাপ্পুর মতো, একটি পাবে ডিজে জব করে। প্রীতি জানতে চায় কালিদাস ছেলেটিকে দেখেছে। বিদ্যা বলে, বাড়ি এলে তো দেখবে। প্রীতি বলে, তাহলে আমার সাথে দেখা করিয়ে দে। কিন্তু বিদ্যা বলে, কখনোই দেখা করাবো না। প্রীতি বলে, ঠিক আছে, কালিদাসকে নিয়ে তুই রবিবারে আমার বাড়িতে আসিস। এদিকে প্রথম মেয়েটির নাম ছিল মালার। মালার মাঝে মধ্যে মন্দিরে যেত, এই জন্য কালিদাসরা মন্দিরে গিয়ে পূজারীর সাথে কথা বলে। আর এখানেই জানতে পারে মালারের একটি ছেলের সাথে অবৈধ সম্পর্ক ছিল।
আর সেই ছেলেটি তখন পাশে দাঁড়ানো, সেও শুনতে পেয়ে পালাতে চেষ্টা করছিল। আর কালিদাসরা পূজারীর কাছ থেকে ওই ছেলের কথা জানতে পেরে ওই ছেলেকে ধরে থানায় নিয়ে আসে। তবে মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় ওই ছেলেটি সেদিন মন্দিরেই ছিল। তবে ছেলেটাও জানায় মালারের সাথে পাশের ফ্ল্যাটের একজনের পরকীয়া ছিল। মূলত যে সকল মেয়েদের স্বামীর সাথে ভালো সম্পর্ক ছিল না, ওই সকল মেয়েদের একাকিত্বের সুযোগটা তারা কাজে লাগাতো। অন্যদিকে শঙ্কর রান্নার কিছু একটা নিতে বিদ্যাদের ঘরে আসে, আর এসেই দেখে বিদ্যা এসি পরিষ্কার করছে। কথায় কথায় শঙ্কর জানতে চায়, আপনি কেন এগুলো করছেন? আর বিদ্যার কথা শঙ্কর বুঝতে পারে কালিদাস তাকে খুব একটা সময় দেয় না, এর জন্য বিদ্যা একাকিত্বে ভুগছে। তাই শঙ্কর নিজে এসি পরিষ্কার করে দিচ্ছিল। তখনই শঙ্করের হাতে একটি বারকোড দেখে বিদ্যা জানতে চায় এটা কি। তবে শঙ্কর কোনো উত্তর না দিয়েই চলে যায়। আর এরপর বিদ্যা শঙ্করের ঘরে গেলে শঙ্কর বিদ্যাকে তার পছন্দের গান গিয়ে শোনায়। সিন চলে যায় পরবর্তী দিন। কেসের কাজে এতটাই ব্যস্ত কালিদাস বাড়িতেও আসতে পারছে না। এই জন্য জজ বলছিল, এখানে সবকিছু আমি দেখব, তুমি বাড়িতে গিয়ে পরিবারকে সময় দাও। এই জন্য কালিদাস বিদ্যাকে কল করে বলে, তুমি দ্রুত রেডি হও, আমরা আজ মুভি দেখতে যাব। শোনা মাত্র বিদ্যার জন্য আকাশ থেকে পড়ল, কালিদাস তাকে মুভি দেখাতে নিয়ে যাবে। তার এত সৌভাগ্য হয়ে গেছে। অবশ্য বিদ্যাও খুব খুশি। একদিকে কালিদাস বাড়ির উদ্দেশ্যে আর জর্জ থানার উদ্দেশ্যে। ঠিক তার মধ্যে তৃতীয় ব্যক্তিও বের হয়ে যায়। আর এরপরই আরেকটি ভবন থেকে পড়ে একজন মধ্যবয়স্ক মহিলার মৃত্যু হয়। এদিকে কালিদাস বাড়িতে ফিরে দেখে বিদ্যা এখনও রেডি হয়নি। তাই দ্রুত রেডি হতে বলে কালিদাস নিজেও রেডি হয়ে যায়। তবে এখনও বিদ্যা শেষ হয়নি। তাই কালিদাস হাঁটতে হাঁটতে উপরের ঘরটায় যাচ্ছিল। তখনই সিংহাম এসে জানায়, স্যার আরেকটি ঘটনা ঘটে গেছে। যদিও কালিদাসের বিদ্যাকে মুভি দেখতে নিয়ে যাওয়ার কথা ছিল, তারপরও কালিদাস মৃত্যুর খবর পেয়ে সাথে সাথেই হসপিটালে ছুটে যায়। আগের দুজনকে মৃত পাওয়া গিয়েছিল, তবে এবার যে পড়েছে সে এখনও জীবিত, কিন্তু তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। এই জন্য জর্জ তার কাছে জানতে চায়, আপনি ছাদ থেকে ঝাঁপ দিলেন কেন? কিন্তু মহিলাটি ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে, আমি ঝাঁপ দেইনি। তখনই দরজার ওপাশে শঙ্করকে দেখে সে আতঙ্কিত হয়ে উঠলে একসময় সে মারা যায়। সাথে সাথে শঙ্করও সেখান থেকে বের হয়ে যায়। আর এরপর রাতের বেলা শঙ্কর বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসে বিদ্যার সাথে বসে মুভি দেখছিল। বিদ্যাকেও দেখা যায় শঙ্করের ঘাড়ে মাথা রেখে মুভি দেখছে। এদিকে জর্জরা ওই মহিলার ফ্ল্যাট তল্লাশি করছে। আগের যে দুজন মারা গেছে তারা দুজন না হয় পরকীয়া করেছিল, কিন্তু এই মহিলার বয়স তো 55 বছর। আবার সে একা থাকতো, তার কেউই নেই। তাকে কেন কেউ খুন করতে চাপে? অবশ্য এই মহিলার ঘরের মধ্যে একটি কন্ডোমের প্যাকেট পাওয়া যায়। আবার তথ্য পাওয়া যায় এই মহিলা সপ্তাহে দুবার দুটি রেগুলার দোকান থেকে প্রত্যেকবারই 30 টাকা করে রিচার্জ করত। এই জন্য কালিদাসরা সেই রিচার্জের দোকানে যায়, কিন্তু সেখানেও তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এরপর জর্জ জানায় ওই মহিলার ফোনে কয়েকটি নম্বর পাওয়া গেছে, একটি নম্বর ব্যতীত বাকিগুলো ইনঅ্যাক্টিভ। তাই ওই নম্বরের ডিটেলস বের করে সেখানে লাইভ লোকেশন সেট করে জর্জরা ওই বাড়িতে পৌঁছে যায়। কিন্তু তারা এখনও বুঝতে পারছে না বাড়িতে কেউ আছে কিনা। আবার পুলিশ দেখলে পালাতেও পারে। এই জন্য তারা একটা প্ল্যান করে। তারা ওই অ্যাড্রেসের এগেনস্টে একটি পিজা অর্ডার করে। এরপর পিজা ডেলিভারি বয়ের সাহায্য নিয়ে ওই লোককে ঘরের বাইরে এনে তাকে ধরেও ফেলে। তবে ওই লোক জানা এখানে একজন মহিলা থাকতো যে প্রস্টিটিউশনের সাথে জড়িত ছিল। তার কথা মতো এরা বিভিন্ন মেয়েকে ক্লায়েন্টদের কাছে পৌঁছে দিত। 4 মাস আগে এখান থেকে চলে গিয়েছে, আর 4 মাস পর তাকে কল করেছিল। জজরা তাকে ওই ভিকটিমদের ফটো দেখায়, কিন্তু এদের কাউকে সে চিনতে পারছে না। সে বলে, স্যার শিল্পা নামে এক দালাল আছে, সে এই কাজগুলো করে বেড়ায়, তার কাছে গেলে হয়তো আর তথ্য পাওয়া যাবে। এই জন্য পরবর্তী দিনই শিল্পার খোঁজ করতে যায়। তবে জানা যায় এই নামে বেশ কয়েকজন নারী দালাল আছে। তবে তারা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একটি অটোতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তাদের ধরতে না পারলেও ওই অটো ড্রাইভারকে ধরতে পারে, আর তাদের কাছ থেকে জানতে পারে এদের সাথে শান্তি নামে এক মেয়ের লিঙ্ক আছে। আবার শান্তি এখন হসপিটালে ভর্তি। এই জন্য জর্জরা শান্তির খোঁজ করতে হসপিটালে যায়। তবে শান্তিকে কেউ তথ্য দিলে শান্তিও সেখান থেকে পালিয়ে যায়। এর জন্য কালিদাসরা আবার থানায় ফিরে আসে। এদিকে কালিদাস বাড়িতে যাওয়ার সুযোগই পাচ্ছে না। আর সেই সুযোগে বিদ্যার শঙ্কর তো পুরো জমে ক্ষীর হয়ে গেছে। এমনকি শঙ্করকে দেখা যায় বিদ্যাকে তার পাবেও নিয়ে যাচ্ছে। সিন থানায় কালিদাস ওই ঘটনাগুলোর একটি ম্যাপ তৈরি করে, কারণ ওই ঘটনাগুলো একটি নির্দিষ্ট এরিয়াতে ঘটছে। তার মানে এখানে ভিকটিমদের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো লিঙ্ক থাকতে পারে। এমন কোনো জায়গা থাকতে পারে যেখানে এরা সবাই যেত, কিন্তু মেয়েরা যাতায়াত করে এমন অনেক জায়গায় তো আছে। এখন কালিদাসরা কোন কোন জায়গাতে খুঁজবে
সবজি মার্কেট থেকে শুরু করে শপিং মল, জিম, মেডিকেল শপ, জুয়েলারি শপ, হসপিটাল, বিউটি পার্লার, এমন অনেক জায়গায় মেয়েদের যাতায়াত আছে। আবার পুলিশ এখনও পর্যন্ত কেসটি সলভ করতে পারেনি। তাই কালিদাসের নাম করে একটি পত্রিকা এই কেসের বিষয়ে আর্টিকেল প্রকাশ করে দেয়। আর এটা দেখার পর জর্জ সন্দেহ করছিল কালিদাসই হয়তো বা লিক করেছে। অবশ্য কালিদাস বোঝানোর চেষ্টা করে সস্তা পাবলিসিটির জন্য সে এমনটা করবে না। এরপর কালিদাস বাড়িতে যাচ্ছিল, তখনই সাইবার সেন্টার থেকে কেউ কল করে জানায় ওই 3 জন ভিকটিমই একটি নম্বরে কন্ট্যাক্ট করেছিল। সেই নম্বরটির ডিটেলসও পাওয়া গেছে, ডেভিড নামে রেজিস্ট্রেশন করা, সাথে স্থায়ী ঠিকানাও পাওয়া যায়। কালিদাস তখন এক কনস্টেবলকে ওই ঠিকানায় গিয়ে যাচাই করে দেখতে বলে। এরপর বাড়িতে গিয়ে দেখে বিদ্যা তড়িঘড়ি করে নিচে নামছে। কালিদাসও বিদ্যাকে বোঝানোর চেষ্টা করে কেসের চাপে সে আসতে পারেনি। এরপর কালিদাসরা ঘরে ঢুকতেই ডাইনিং টেবিলের উপর 2টি কাপ আর শঙ্করের হেডফোনটি দেখতে পাওয়া যায়। তবে কালিদাস বিষয়টি খেয়াল করার আগেই বিদ্যা সেগুলো সরিয়ে নেয়। এরপর কালিদাস ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে ল্যাপটপে কাজ করছিল। তখনই বিদ্যা কালিদাসকে উপরের ঘরের বিষয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বিদ্যা লক্ষ্য করে কালিদাস তার কথাতে গুরুত্বই দিচ্ছে না। এই জন্য বিদ্যা একটু রেগেই কালিদাসকে বলে, তুমি যদি 10টা মিনিট সময় দিতে নাই পারো তাহলে বাড়িতে কেন আসো। কালিদাসও বিষয়টা বুঝতে পেরে বিদ্যাকে কাজে হেল্প করতে যাচ্ছিল। তবে তখনই সিংহাম কল করায় কালিদাসকে বেরিয়ে যেতে হয়। সিংহাম জানায় ডেভিডের অ্যাড্রেসে গিয়ে অ্যাড্রেস সঠিক পাওয়া গিয়েছে, তবে ডেভিড এখানে থাকে না, অন্য কোথাও চলে গেছে। কালিদাস বল, ঠিক আছে, তুমি চেক করে দেখো এই নম্বরের এগেনস্টে কোনো ডকুমেন্টস পাও কিনা। অন্যদিকে পুলিশের তাড়া খেয়ে শান্তি কাউকে কল করে তার লোকেশন জানিয়ে বলছিল, আমি আর এই কাজ করতে পারবো না, আমাকে পুলিশের হাত থেকে বাঁচাও। আর এরই কিছু সময় পর কেউ একজন শান্তিকে খুন করে। এদিকে থানাতে 2 জন চেন ছিনতাইকারীকে ধরে আনা হয়। জর্জ তাদের কাছে জানতে চায়, তোমরা ইদানিং বুলেট বাইক নিয়ে ঘোরাফেরা করতে কাউকে দেখেছ? আর ওই 3 নারীর ফটো দেখালে তারা জানায় তারা ওই বয়স্ক মহিলাকে কালিদাসের ওয়াইফ বিদ্যার সাথে দেখেছিল, মানে যেদিন তারা বিদ্যার চেন চুরি করতে গিয়েছিল। এর মধ্যে শান্তির খুনের খবর আসে আর জর্জ দ্রুত সেখানে চলে যায়। ফরেন্সিক এজেন্টরা জানায় ছুরি মেরে খুন করা হয়েছে, তবে পায়ে 1 ফোঁটা রক্ত দেখে তাদের সন্দেহ হচ্ছে। তাদের ধারণা খুনির সাথে শান্তির স্ট্রাগল হয়েছিল, তখন হয়তো খুনির শরীর থেকেই এই রক্ত পড়েছে। তবে সেটা ল্যাবে গিয়ে টেস্ট করলে জানা যাবে। আবার ঘটনাস্থলে শান্তির ফোনও পাওয়া যায়, আর শান্তি লাস্ট যে নম্বরটিকে ডায়াল করেছিল ওই নম্বরটির তথ্য নিয়ে জানা যায় এই নম্বরটি কালিদাসের নামে রেজিস্ট্রেশন করা। তাহলে কি এই খুনগুলোর পিছে কালিদাসের হাত আছে? কালিদাসকেও দেখা যায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওই 3 নারীর কানেকশন খোঁজার চেষ্টা করছে। আবার এদিকে বিদ্যার আজ জন্মদিন, তাই শঙ্কর বিদ্যাকে তার ঘরে নিয়ে সারপ্রাইজ দেয়। বিদ্যাকে নিয়ে কেক কেটে বিদ্যার বার্থডে সেলিব্রেট করে। এর মধ্যে ল্যাব থেকে ওই ব্লাড স্যাম্পলের টেস্ট করে জর্জকেও জানায় ওই ব্লাড ভিকটিমের নয়, তার মানে এটা কিলারের ব্লাড। কালিদাসও যখন ওই নারীর বিষয়ে তদন্ত করছিল তখনই এক কনস্টেবল কল করে জানায় তিরুপতি নগরের একটি বিউটি পার্লারে ডেভিডের ওই নম্বরটি ব্যবহার করা হয়েছে। সাথে সাথে কালিদাস ওই পার্লারে গিয়ে ডেভিডের সাথে দেখা করে। যে 3 জন নারী মারা গেছে সবাই তাকে কল করেছিল, তবে ডেভিডকে তাদের ফটো দেখালে ডেভিড তাদের চিনতে না পারলেও সিসিটিভি ফুটেজ চেক করে কনফার্ম করে যে এরা সবাই তার পার্লারের কাস্টমার ছিল। কালিদাস জানতে চায় এরা কখনো একসাথে এসেছিল। তখনই এক কনস্টেবল এসে জানায় এসি জর্জকে প্রথম যেদিন সে নিয়ে গিয়েছিল সেদিন এখান থেকে গিয়েছিল। ডেভিডও জানায় জর্জের ছেলে মাঝে মধ্যে এখানে আসা যাওয়া করে, দেখতে লম্বা, ফর্সা, সানগ্লাস পরে। এর মধ্যে ডেভিড একটি ফুটেজ বের করে যেখানে দেখা যায় ওই 3 জনের সাথে শান্তিও আছে, আর সাথে আরেকজন নারী আছে যাকে দেখার পর কালিদাসের চোখ যেন কপাল উঠে যায়, কারণ ওই 4 জনের সাথে এখানে বিদ্যাকেও দেখা যাচ্ছে। অন্যদিকে শঙ্কর বিদ্যার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। তখনই বিদ্যার ঘাড়ে কেডি লেখা ট্যাটু দেখে বিদ্যার উপর আক্রমণ করে। বিদ্যাও নিজেকে বাঁচাতে নিচের ঘরে ছুটে আসে। এদিকে কালিদাস বারবার বিদ্যাকে কল করে যাচ্ছে, কিন্তু বিদ্যা তো এখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। একসময় শঙ্কর ঘরের মধ্যেও ঢুকে যায়, বিদ্যাকে শ্বাসরোধ করে মারতে চেষ্টা করছিল। তখনই জর্জ এসে পড়ে, আর জর্জ বিদ্যাকে এমন অবস্থায় দেখে জানতে চায় কি হয়েছে, কে করেছে এসব। বিদ্যা তখন উপরের ঘরে ইশারা করে দেখায় ও উপরে আছে। জর্জ তখন বিদ্যাকে ওই নারীগুলোর ফটো দেখে জানতে চায় তুমি এদেরকে চিনো? বিদ্যা বলে ওরা তো আমার পার্লারের বন্ধু। এরপর জর্জ বিদ্যাকে উপরে নিয়ে আসছিল আর বলছিল তোমার গ্রুপে মোট 5 জন ছিল, যার 4 জনই মারা গেছে, কারণ তারা খারাপ সঙ্গে জড়িয়েছিল। তোমার কি এই ছেলের সাথে কিছু আছে? বিদ্যা বলে না না, এমন কিছু নেই। জর্জের কথা না থাকলে এমন কেন করবে? আর থাকলেও সমস্যা নেই, এমনিতেও দাস তোমার টেক কেয়ার করে না।
দাসের সাথে থাকাটাও তো কষ্টকর। বিদ্যার কথা আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তখনই দাসও এসে পড়ে আর জর্জ দাসকে দূরে থাকতে বলে বিদ্যাকে বলে, তুমি না বললে ও ভিতরে আছে, যাও ওকে দেখাও। বলতেই বিদ্যা ভিতরে প্রবেশ করে আর সাথে সাথেই শঙ্কর বিদ্যার গলা চেপে বেরিয়ে আসে। কিন্তু জর্জ আর কালিদাস তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, কারণ এখানে এমন একটা ঘটনা ঘটেছে যা কেউ কল্পনা করেনি। এখানে কোনো শঙ্কর নেই, সব কিছু বিদ্যার কল্পনায়। কালিদাসও বুঝতে পারছে না বিদ্যা কি করছে। এর মধ্যে বিদ্যা ভায়োলেন্ট হয়ে জর্জকেও মারতে যাচ্ছিল, কারণ বিদ্যা ভাবছিল জর্জ তাদেরকে আলাদা করার চেষ্টা করছে। তখনই জর্জ লক্ষ্য করে কালিদাসের হাতে বারকোডের মতো একটি ট্যাটু, মানে যেমনটা শঙ্করের হাতে ছিল। আর এরপরই আমরা আসল রহস্যটা জানতে পারি। জর্জ বিদ্যার বান্ধবী প্রীতির সাথে দেখা করেছিল। প্রীতি শুধু বিদ্যার বান্ধবী ছিল না, প্রীতি একজন সাইকোলজিস্ট। প্রীতি জানায় বিদ্যা একজন সিজোফেনিক পেশেন্ট। কোনটা বাস্তব আর কোনটা কল্পনা বিদ্যা সেটা বুঝতে পারে না। বিদ্যা নিজের মতো করে কাউকে কল্পনা করে মনে করে বাস্তবে তার অস্তিত্ব আছে। আর এটা শুরু হয়েছিল অনেক আগে। মূলত বিদ্যার একটি মেয়ে সন্তানের জন্ম হয়েছিল। 2 দিন পরে মেয়েটা মারা যায়। ওই সময় বিদ্যা ডিপ্রেশনে পড়ে গিয়েছিল। আর ওই মৃত বাচ্চাকে জীবিত কল্পনা করে তখন থেকেই কল্পনাতে বাচ্চার সাথে বসবাস করে আসছে। ও ভাবছে ওর বাচ্চা ওর পাশে আছে, তাকে স্কুলে নিয়ে যাচ্ছে, এটা সেটা করছে। অবশ্য কালিদাসও এই ব্যাপারে জানত, কিন্তু কালিদাসকে দোষ দিয়ে কোনো লাভ নেই। বাচ্চার মৃত্যুতে কালিদাসও ডিপ্রেশনে পড়ে গিয়েছিল। তার উপর বিদ্যার এমন আচরণ। কালিদাসও এসব থেকে মুক্তি পেতে নিজের কাজে ব্যস্ত থাকার চেষ্টা করত। কিন্তু বিদ্যা একসময় ধরে নিয়েছিল কালিদাস তাকে অবহেলা করছে, তাকে সময় দিচ্ছে না। বিদ্যা এসব চিন্তা করে করে কালিদাসকে খুব মিস করত। আর এভাবেই ও নিজের মতো করে একটা কালিদাসের চরিত্র তৈরি করে নিয়েছিল। আর সেই চরিত্র ছিল শঙ্কর। তার মানে শঙ্কর বাস্তবে ছিল না, শঙ্কর ছিল বিদ্যার কল্পনায়। আর এখন যদি আসি ওই 4 মহিলার বিষয়ে, ওরা সবাই একই পার্লারে যেত আর সেখান থেকে তাদের বিদ্যার সাথে বন্ধুত্ব হয়। এরা 4 জনই তাদের স্বামীর অগোচরে পরকীয়া করত। আর তারা এসব বিদ্যার সাথে শেয়ার করে বিদ্যাকে বোঝাতো, স্বামী সময় না দিলে কি হয়েছে, তুমিও আমাদের মতো করে এনজয় করতে পারো, প্রথমে খারাপ লাগলে পরে ঠিক হয়ে যাবে। কিন্তু বিদ্যা কালিদাসকে পাগলের মতো ভালোবাসে। তাই বিদ্যা ভাবছিল ওরা কালিদাসকে তার থেকে আলাদা করতে এসব বলছে। বিদ্যাও চাচ্ছিল না কালিদাসকে ধোঁকা দিবে, তাই বিদ্যা ওই 4 মহিলাকে খুন করেছিল। তবে শেষ যেদিন শান্তিকে খুন করে, সেদিন শান্তির পায়ে 1 ফোঁটা রক্ত পড়ে যাওয়ায় সেটা টেস্ট করে জানা গিয়েছিল এটা কোনো মেয়ের রক্ত। এরপরে শান্তির সাথে দেখা করে বিদ্যার রিপোর্ট নিয়ে জর্জ কনফার্ম হয়েছিল খুনগুলো বিদ্যাই করেছে। এরপর বিদ্যাকে মানসিক ভারসাম্যহীনতার জন্য মেন্টাল হেলথ কেয়ারে নেওয়া হয়। বিদ্যার সমস্যাটা যতদিনই থাকবে সে নিজের মধ্যে এমন চরিত্র ক্রিয়েট করতেই থাকবে, আর ওই চরিত্রকে বাস্তবে ভেবে তার সাথে বসবাস করবে। আর বিদ্যা এতদিন তার মনের মধ্যে যে কালিদাসকে কল্পনা করত, কালিদাসও নিজেকে সেভাবে পরিবর্তন করে বিদ্যার কাছে এসেছে। আর এরপর কালিদাস বিদ্যার সাথে সেভাবেই টাইম স্পেন্ড করে যেমনটা বিদ্যা চেয়েছিল। আর এটাই তো ভালোবাসা। অন্য কোনো পুরুষ হলে হয়তো বিদ্যাকে ছেড়ে চলে যেত, কিন্তু কালিদাস তা করেনি। কালিদাস তার ভালোবাসার জন্য, ভালোবাসার মানুষটাকে খুশি রাখার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছে। তো কালিদাসের এই ভালোবাসা আপনার কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।